প্রফেসর সোহেব আহমেদ, আপনাকে জিজ্ঞেস করি যে আপনি জানেন যে বাংলাদেশে যে আজকে যে বিভিন্ন কাগজে রিপোর্ট বেরিয়েছে নতুন রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, এবং আমরা দেখেছি এটা বিভিন্ন সময় যখন যারাই এই সরকার গঠন করে এদের মধ্যে একটা প্রবণতা শুরু হয় দল গঠনের। সো যতটুকু আমি জানি যে দুটো দল গঠন করা হচ্ছে এবং দু দলের নেতৃবৃন্দ আপনার সাথে বোধহয় যোগাযোগ করেছে বিভিন্নভাবে। সো এক্স্যাক্টলি হোয়াট ইজ দেয়ার আইডিওলজি, ফিলোসফি? ধন্যবাদ। আমাকে বাংলাদেশের নতুন দল নিয়ে দুটি দল নিয়ে আমি শুনেছি, বা দুটি দলের নেতৃবৃন্দ আমাকে ইনফরমালি কমিউনিকেট করেছে। এর মধ্যে একটি হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ, যেটি অলরেডি আত্মপ্রকাশ করেছে। তারা তাদের যে থিমটি সামনে নিয়ে এসেছে সেটি হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। তারা বলেছে যে তারা সব দল মত মানুষের সাথে তারা স্বাগত জানাবে তাদের দলে পার্টিসিপেট করার জন্য। কিন্তু তাদের যেহেতু বাংলাদেশ একটি মুসলিম মেজরিটি কান্ট্রি, তাহলে পরে তারা মুসলিম জাতীয়তাবাদটিকে সামনে নিয়ে আসছে। এই দলটির উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা হচ্ছেন খোমেনি আহসান, এবং খোমেনি আহসান হচ্ছেন বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, এবং ওনার একটি বড় পরিচয় হচ্ছে যখন 1/11-এ তৎকালীন মইনিউ আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের সরকার চলছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সর্বপ্রথম রিভল্টটি হয়, যে সর্বপ্রথম যেই আনরেস্টটা হয় এই তৎকালীন 1/11 সরকারের বিরুদ্ধে, সেটি কিন্তু ওই খোমেনি আহসানের নেতৃত্বেই হয়েছিল। ছাত্রলীগের তৎকালীন পরবর্তীতে ছাত্রলীগের সেক্রেটারি হয়, নাম হচ্ছে নাজমুল। ওরা কিন্তু ওই খোমেনি আহসান এবং ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা ছাত্রলীগ এবং ছাত্রদল দুটি দলের কেন্দ্রীয় নেতারাই কিন্তু তখন খোমেনি আহসানের নেতৃত্বে নিপীড়ন বিরোধী ছাত্র এই ধরনের একটি নাম দিয়ে তারা এই সংগঠনটি করে, এবং তাদের এই অর্গানাইজেশন থেকেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সর্বশেষ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। তো এই খোমেনি আহসান পরবর্তীতে সাংবাদিকতার শেষ করে এবং আওয়ামী সরকারের সময়ে নিপীড়নের শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন, এবং আমি যতটুকু জানি উনি জাপানে এখন অবস্থান করছেন। ওখানে আইদার উনি বা ওনার ফ্যামিলি মেম্বাররা পিএইচডি করছেন, যতটুকু আমি জানি। তো ওনার নেতৃত্বে এই দলটি গঠিত হয়েছে, এবং অলরেডি এখানে আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান এবং মোহাম্মদ শফিউর রহমানকে সাংগঠনিক প্রধান করে তারা একটি কমিটি গঠন করেছে, যেখানে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের পরিবারের অনেক সদস্যরাও আছে, এবং এই ধরনের একটি গুঞ্জন আছে যে সেনাবাহিনীর 1.5 শতাধিক অফিসাররাও তাদের দলে অ্যাক্টিভলি যোগদান করবেন, বা এই ধরনের একটি প্রক্রিয়া আছে। এবং আমি যতটুকু জানি তারা এখন তাদের গঠনতন্ত্র এবং অন্যান্য কাজগুলো ফাইনাল করছেন। তো এটা তো গেলে একটি দল। আরেকটি দল যেটি আমরা অনেকদিন ধরে শুনছি, বিশেষ করে জুলাই বিপ্লবের পরপরই তারা নাগরিক কমিটি নামে, জাতীয় নাগরিক কমিটি নামে আত্মপ্রকাশ করেছে। তারা এখন একটি রাজনৈতিক ফরমেশনে যাচ্ছে, এবং তাদের দলের নাম কি এখনো সম্ভবত ফাইনালাইজড হয় নাই, বা জনশক্তি নামে একটি নাম শোনা যাচ্ছে যে তারা এই নামে চলে আসবে। তো নাগরিক কমিটি আমরা তো সবাই জানি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এটার আহ্বায়ক হিসেবে আছে, এবং আক্তার হোসেন আছে সেক্রেটারি। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে আক্তার হোসেনের ভূমিকাকে একটু আলাদাভাবে এবং গুরুত্বপূর্ণ ভাবে দেখি, এই কারণে যে আক্তার হোসেনের কিন্তু একটি দীর্ঘ রাজনৈতিক চলাচল আমাদের সামনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যেই ডাকসু ইলেকশনটি হয়, এই ডাকসু ইলেকশনে আক্তার হোসেন কিন্তু মাত্র 2জন ছাত্রলীগ বাদে মাত্র 2জন সম্ভবত পাশ করেছিল, আমি যদি ভুল না হয়ে থাকি। একজন হচ্ছে ভিপি নূর, এবং আরেকজন হচ্ছে আক্তার হোসেন, যিনি সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। তো আক্তার হোসেন আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু একটি মনুমেন্ট স্থাপন করেছিলেন, যেটি পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভেঙে দিয়েছিল। এবং ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে আক্তার হোসেন রাস্তায় ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আক্তার হোসেন রাস্তায় ছিলেন। আমি আক্তার হোসেন ওদের পলিটিক্যাল আইডিওলজি কি? আপনার আগেরটা বললেন মুসলিম জাতীয়তাবাদ, আর এদেরটা কি আপনার? একটা ভালো প্রশ্ন করেছেন। আমি এদের কোনো পলিটিক্যাল আইডিওলজি ওরকম মতবাদ সামনে আছে কিনা আমি জানি না। আমার যেটা মনে হয় যে ওরা হয়তো বা ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠন, যেমন আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন দেখেছি, ওদেরও কিন্তু কোনো পলিটিক্যাল আইডিওলজি এরকম ছিল না। এটা একটা দাবি কেন্দ্রিক ছিল, একটা দফা কেন্দ্রিক আন্দোলন ছিল। তো জাতীয় নাগরিক কমিটি, আমি আশা করবো তারা ইনক্লুসিভ হবে, যারা যেন সকল দল মত
নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একটা ইনক্লুসিভ দল হয়, সেটি যেন হতে পারে সেই আশাবাদ আমার থাকবে। এবং আমি যেটা দেখেছি যে বিভিন্ন পেশাজীবী থেকে যারা আইনজীবী হিসেবে আছেন, যারা ডক্টর আছেন, যারা অন্যান্য প্রফেশনে আছেন, তাদেরকে নিয়ে তারা একটা কমিটি করছে। এবং আমার সাথে তারা যখন যোগাযোগ করেছে, তারা তখন বহির্বিশ্বে তারা যেন রিচ আউট করতে পারে, বাংলাদেশি এবং পলিসি মেকার যারা আমেরিকাতে আছে তাদের কাছে যেন রিচ আউট করতে পারে আমার পরামর্শ, এই ধরনের একটা ডিসকাশন তারা করার চেষ্টা করেছে। তো আমি আশা করবো যে তারা সব দলমত নির্বিশেষে বাংলাদেশের এই নতুন পলিটিক্যাল যেই বাস্তবতা দেখা দিয়েছে সেটির ভিত্তিতে যেতে পারে। তো যে কারণে এটি গুরুত্বপূর্ণ, দেখুন বাংলাদেশ কিন্তু এই যে 53 বছর বা স্বাধীনতার পর থেকে এই দ্বিদলীয় একটা শাসন ব্যবস্থার মধ্যে পড়ে গিয়েছে, এবং আমরা এই দ্বিদলীয় যে একটি স্বজন প্রীতিকেন্দ্রিক শাসন ব্যবস্থা, দলীয় ব্যবস্থা দেখে এসেছি, এর ব্যর্থতা কিন্তু অলরেডি আমাদের সামনে আছে। বাংলাদেশের কি নাই বলেন, এটার মধ্যে প্রাকৃতিক সম্পদ আছে, এটার মধ্যে যেই জনসংখ্যা আছে, আমরা ভাবি যে আমরা একটা ছোট দেশ, কিন্তু দেশ কি আর ভূখণ্ড দিয়ে হয়? কানাডা তো অনেক বড় দেশ, কিন্তু কত পার্সেন্ট ওই দেশে লিভেবল, কতটা পার্ট লিভেবল আপনি চিন্তা করে দেখেন। ইউএস কানাডার লাইন জুড়ে শুধু এই কিছু কিলোমিটার হচ্ছে লিভেবল, বাকি জায়গাতে তো কেউ থাকে না, থাকার মতো উপযোগী নাই, তাদের জনসংখ্যাই নেই। তো বাংলাদেশ কিন্তু সপ্তম বা ষষ্ঠ বা সপ্তম জনসংখ্যার দিক থেকে। যদি আপনি জনসংখ্যা বা মানুষ যদি একটি দেশের মূল সম্পদ হয়, বা মানুষই যদি একটি দেশকে রিপ্রেজেন্ট করে, আমরা তো 7 লার্জেস্ট কান্ট্রিও বলতে পারি আমাদেরকে। আমাদের প্রতিটা ইঞ্চি জমি বসবাসযোগ্য, আমাদের প্রতিটা ইঞ্চি জমি আবাদ হয়, আমাদের এত পরিমাণ জনসংখ্যা আছে যার বিপুল সংখ্যক আজকে আমরা এক্সপার্টাইট হিসেবে বহির্বিশ্বে বিচরণ করছি। আমাদের এই বিপুল সম্ভাবনা, আপনি দেখুন যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যান, যে একটি ধান ক্ষেতের আইলের মতো হচ্ছে বর্ডারটা, এই পাশ ইন্ডিয়া এই পাশ বাংলাদেশ। বাংলাদেশ সাইডে আপনি জমির দাম জিজ্ঞেস করেন, ওখানে 1 বিঘা জমির দাম হবে আমি জানি না, সম্ভবত 20 লাখ টাকা 25 লাখ টাকা। ঠিক 2 হাত দূরে ইন্ডিয়ার সাইডের জায়গা একই ভূমি জিজ্ঞেস করেন, ওখানে হবে 1 বিঘা জমির দাম 2 লাখ টাকা। তো এই যে দেখুন আমাদের এই যে পার্থক্য আমরা করে দিচ্ছি, আমাদের দেশের বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারিনি শুধুমাত্র এই রাজনৈতিক ব্যর্থতার কারণে। আমরা বারবার রাজনৈতিকভাবে হোঁচট খেয়েছি। আমি শেষ করছি, নতুন রাজনৈতিক বাস্তবতায় এই তরুণরা যারা একটি স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান করেছে, যারা একটি স্বপ্ন নিয়ে এত বড় পরিবর্তন এনেছে, নিজের তাদের রক্ত দিয়েছে, আমি আশা করব যে বাংলাদেশের এই একটি নতুন গণতান্ত্রিক এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থায় যেন এই দুই দল এবং আরো যারা দল হবে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, সবার প্রতি আমার ব্যক্তিগতভাবে সমর্থন থাকবে, তারা যেন বাংলাদেশকে পথ দেখাতে পারে এবং এশিয়ার নেক্সট সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যেন বাংলাদেশের এই ভূমি থেকেই আবির্ভাব হয়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।